রেশমি শুন, কালকে রেখাকে দেখতে পাত্রপক্ষ আসবে। নাস্তাগুলো খুব মজা করে বানাবে। মেহমানদের যত্নার্থীতে যেন কোনো কমতি না থাকে। ঘর দুয়ারগুলি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। পাত্রপক্ষ খুবই বড় লোক। আমি চাই না কোনোভাবেই এই সম্বন্ধ ভেঙে যাক। যদি তোর কারণে এই সম্বন্ধতে কোনো সমস্যা হয় তাহলে দেখবি তোর পিঠের চামড়াও রাখবো না আমি। তাই সব কাজ মন দিয়ে করবি এবং সাবধানতার সাথে করবি। ঠিক আছে চাচি, তুমি কোনো চিন্তা করো না, আমি সব কাজ সুন্দর মতো করে রাখবো। মেহমানদের যত্ন আত্মীতে আমি কোনো ত্রুটি হতে দিব না চাচি। তুমি এত বোকা কেন? তুমি যে ওকে সব কিছু এভাবে শিখিয়ে পড়িয়ে দিচ্ছ, ও যদি কুটনামি করে আমার এত ভালো সম্বন্ধটা ভেঙে দেয়, তার থেকে বরং এক কাজ করো, তুমি ওকে ওদের সামনে যেতেই নিষেধ করো। ওদের সামনে যাওয়ারই কোনো প্রয়োজন নাই। আমি বোকা না তুই বোকা? তোর দিকেও তুই তাকা, ওর দিকেও তুই তাকা। তোর মতো এত সুন্দর স্মার্ট মেয়ে ছেড়ে কেউ এরকম পাতিলের তলা কালো কুচকুচে মেয়েকে বিয়ে করবে? কি যে বলিস না রেখা তুই, তোর আরেকটু বুদ্ধিশুদ্ধি বাড়া, তা না হলে পরের ঘরে গিয়ে সব কিছু ম্যানেজ করবি কিভাবে? কি করব চাচি, আমাকে তো বিধাতাই কালো বানিয়ে পাঠিয়েছে, এতে তো আমার কোনো হাত নেই। আর তুই চিন্তা করিস না রেখা, তোর বিয়েতে আমি কোনো ব্যাঘাত ঘটাবো না। তুই আমাকে যাই ভাবিস না কেন, আমি তোকে নিজের ছোট বোনের মতোই দেখি। তোর একটা ভালো জায়গায় বিয়ে হলে আমার চেয়ে খুশি বোধ হয় আর কেউ হবে না। হয়েছে হয়েছে, আর আদিক্ষেতা দেখাতে হবে না। কোন দিক দিয়ে তুমি তোমাকে আমার বড় বোনের মতো মনে করো? আমার বড় বোন হওয়ার কোনো যোগ্যতা আছে তোমার? এ সমস্ত কথা শুনলেও গা জ্বলে যায়। এখন যাও, এখানে সময় নষ্ট না করে কাজে মন দাও। আপনাদের আতিথেয়তায় মুগ্ধ হয়ে গেলাম। খাবারগুলো অনেক ভালো হয়েছে। মনে হচ্ছে আমার ভাগিনার জন্য একটা গুণবতী বউ পেতে যাচ্ছি। রান্নাগুলো কি আমাদের বৌমা করেছে? কে আর করবে ভাই সাহেব, সবকিছু আমার মেয়েই রান্না করেছে। আমার মেয়ে দেখতে যেমন রূপবতী, কাজেও ঠিক তেমনি গুণবতী। আমাকে তো সংসারের কোনো কাজ করতেই দেয় না। এই সংসারের সব কাজ ও একা হাতেই সামলায়। তা তো বটেই, তা তো বটেই। আমার ভাগিনার ভাগ্য খুবই ভালো যে এরকম একটা গুণবতী বউ পেতে যাচ্ছে। তা যে মেয়েটা আমাদেরকে খাবার দাবার এগিয়ে দিল, সে কে ভাবি? মেয়েটি খুবই গরিব। যদিও আমার মেয়ে সংসারের সব কাজ একা হাতেই সামলায়, তারপরেও টুকিটাকি কাজে সাহায্য করার জন্য রেখে দিয়েছি। গরিব মানুষ তো, ফেলে দিতে পারিনি। ছি সীমা, ছি, তুমি এভাবে বলতে পারলে? আপনারা কিছু মনে করবেন না, ও আমাদের বাড়ির কাজের মেয়ে না, ও হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে। আমার বড় ভাই মারা যাওয়ার পরেও আমার কাছেই থাকে। আজ আপনারা যা যা খেয়েছেন সব ওই রান্না করেছে। ওই একা হাতে আমার পুরো সংসারটা সামলিয়ে রাখে। সৃষ্টিকর্তা ওর গায়ের রং কালো বানালেও গুণ কোনো অংশেই ওকে কম দেয়নি। আমাকে আপনারা ক্ষমা করবেন, কিন্তু মিথ্যে কথা বলে আমি মেয়ে বিয়ে দিতে পারবো না। এখন আপনারাই চিন্তা ভাবনা করে দেখুন। আপনি এইভাবে মিথ্যে কথা না বললেও পারতেন ভাবি। মেয়েটার গায়ের রং কালো, তাতে তো ওর কোনো দোষ নেই। সৃষ্টিকর্তাই ওকে কালো করে তৈরি করেছে। আর যে ঘরে মেয়েকে কাজের মেয়ে বানানো হয়, সে ঘরে আর যাই হোক সম্বোধন করা সম্ভব না। দয়া করে আমাদেরকে ক্ষমা করবেন, আমরা গেলাম। তুমি কেমন বাবা, অন্যের মেয়ের জন্য নিজের মেয়ের এত বড় সর্বনাশ করলে? নিজের মেয়ের এত ভালো সম্বন্ধটা ভেঙে দিলে। এই ঘরে যদি আমার মেয়ের বিয়ে হতো, আমার মেয়ে রানীর মতো থাকতো। তোমার কারণে আমার মেয়ের বিয়েটা ভেঙে গিয়েছে। এই কালো কুচকুচে মেয়েটার জন্য তোমার মায়া হলো, আর নিজের মেয়ের জন্য তোমার কোনো ভালোবাসা নেই। আমি যা করেছি ঠিকই করেছি। রেখা যেমন আমার মেয়ে, রেশমিও আমার মেয়ে। এক মেয়েকে রাজরানী বানিয়ে আরেক মেয়েকে আমি কাজের মেয়ে বানাতে পারবো না। ওনাদেরকে যত যত্ন করে মিথ্যে কথা বলেছিলে, নিজের মেয়েটাকে একটু যত্ন করে কাজকর্ম শেখাও, তাহলে দেখবে আমাদের মেয়েকে আরো ভালো জায়গায় বিয়ে দিতে পারবো। তখন আর মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তোমার মিথ্যার আশ্রয় নিতে হবে না। হায় কপাল, আমার গায়ের রং কালো, এটা কি আমার দোষ? হে বিধাতা, তুমি আমায় কেন কালো করে পাঠালে? আজ যদি আমার গায়ের রং কালো না হতো, তাহলে চাচাকে আমার জন্য এভাবে চাচির সাথে যুদ্ধ করতে হতো না। চাচিও আমাকে রেখার মতো ভালোবাসতো। রেখা, এই রেখা, তুমি কাঁদছো কেন? তুমি এভাবে কেঁদো না। তুমি যদি চাও, তোমার মনের যে কোনো একটা ইচ্ছে আমি পূরণ করে দিতে পারি। আমি হলাম ইচ্ছে পূরণ করি।
আমি মানুষের ইচ্ছে পূরণ করতে পারি। আমি এখান দিয়ে যাওয়ার সময় তোমার কান্না দেখে আমি এখানে এসেছি। তুমি তোমার যে কোনো একটা ইচ্ছের কথা বলো, আমি পূরণ করে দিচ্ছি, তাও তুমি কেঁদো না। তুমি সত্যি বলছো পরি? তুমি আমার ইচ্ছে পূরণ করবে? তাহলে তুমি আমাকে ফর্সা করে দাও, আমার গায়ের রং সোনার মতো করে দাও, দয়া করো পরি। তুমি খুবই ভালো মেয়ে, তোমার একদম লোভ নেই। তুমি আমার কাছে খুবই সামান্য জিনিস চেয়েছো। ঠিক আছে, তুমি যা চেয়েছো আমি তোমাকে তার থেকে দ্বিগুণ দিয়ে যাচ্ছি, সেটা তুমি সময় মতো দেখতে পাবে। আজকে আমি গেলাম, তুমি ভালো থেকো। কি ব্যাপার, তুই রাতারাতি এত ফর্সা হয়ে গেলি কিভাবে? কি ঘটেছে তোর সাথে, খুলে বল তো। তেমন কিছু না মা, কাল রাতে আমার কাছে এক ইচ্ছে পূরণ পরি এসেছিল। পরীকে আমি ইচ্ছার কথা বলতেই পরি আমাকে এমন ফর্সা করে দিল। রেখা, দেখ কি অবাক কাণ্ড, ও যেদিক দিয়ে হেঁটে যাচ্ছে সেদিক দিয়ে সোনার মোহর পড়তেছে। তোকে আমি বড়লোকের ঘরে বিয়ে দিতে চেয়েছিলাম, এখন তো মনে হচ্ছে এই সোনার মোহর বেচে আমরাই অনেক ধনী হয়ে যাব। তাড়াতাড়ি করে সোনার মোহরগুলো কুড়িয়ে নে, কেউ দেখে ফেলার আগে। ওহ ওহ, আমার হাত জ্বলে যাচ্ছে। রেখা, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখছিস? তাড়াতাড়ি করে পানি আন, আমার হাত জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কর। কি হয়েছে চাচি? তুমি চিৎকার করছো কেন? তোমার হাত পড়লো কিভাবে হঠাৎ করে? ডাইনি মেয়ে, তোর কারণেই আমার হাত পড়ে গেছে। আবার তুই আমার সাথে চালাকি করছিস। তুই কি করেছিস বল? তোর ফেলে যাওয়া স্বর্ণ মুদ্রাগুলো তুলতেই আমার হাত পুড়ে ছাই হয়ে গেল। তুই আমাকে সোনার মোহরের লোভ দেখিয়ে আমাকে আগুনে পুড়িয়ে ফেলে মেরে ফেলতে চাচ্ছিস, ডাইনি কোথাকার। কি হয়েছে? কি বলছো তুমি এসব? কোথায় সোনার মোহর, কোথায় আগুন? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। মেয়েটাকে সারাদিন মিথ্যে অপবাদ দিতে দিতে তোমাদের মামের অভ্যাস খারাপ হয়ে গেছে। এখন কি দিনের বেলাতেও আজে বাজে স্বপ্ন দেখতে শুরু করেছো? তুমি বিশ্বাস করো, আমি মিথ্যে কথা বলছি না। ও যখন হেঁটে যাচ্ছিল তখন ওর গায়ে থেকে সোনার মোহর পড়ছিল। আমি মোহরগুলো তুলতে যেতেই আমার হাতে আগুন লেগে যায়। আমার হাত খুবই জ্বালা পোড়া করছিল। আমার কথা তোমার বিশ্বাস না হলে তুমি রেখাকে জিজ্ঞেস করো। এই রেখা, বাবাকে বলছিস না কেন? কাউকে জিজ্ঞেস করতে হবে না, এই প্রথম তুমি সত্যি কথা বলছো, অথচ কেউ তোমার কথা বিশ্বাস করছে না। তোমাদের মা মেয়েকে শাস্তি দেওয়ার জন্য এটা আমিই করেছি। এখন থেকে তোমরা রেশমির উপর যত অত্যাচার করবে আমি তোমাদেরকে ঠিক এভাবেই শাস্তি দিব। এখন তুমি রেশমির কাছে ক্ষমা চাও, তাহলেই দেখবে তোমার হাতে জ্বালা পোড়া কমে গেছে, তা না হলে কিছুতেই কমবে না। রেশমি, আমার অন্যায় হয়ে গিয়েছে মা, তুই আমাকে মাফ করে দে। পরি আমার চোখের আলো খুলে দিয়েছে। আমি আজকে থেকে রেখাকে যেভাবে ভালোবাসি তোকেও সেভাবে ভালোবাসবো। তোরা দুজনেই আমার মেয়ে হয়ে থাকবি। পরি, তুমিও আমাকে মাফ করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কখনো এরকম করব না। তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পেরেছো এতে আমি অনেক খুশি হয়েছি, এবং তুমি যে রেশমিকে তোমার নিজের মেয়ের মতো আপন করে নিয়েছো সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ। এর জন্য রেশমির গায়ে থেকে যে সোনার মোহরগুলো পড়েছে সেগুলো আমি তোমাকে উপহার দিয়ে গেলাম। তুমি সত্যি বলছো পরি? তোমাকে অনেক ধন্যবাদ। আয় মা রেশমি, তুই আমার বুকে আয়। আমি তো এতদিন তোকে চিনতেই পারিনি, আসলে তুই তো আমার সোনার মেয়ে।